হিরো সাহেব, মানুষ আপনাকে ধোঁকা দিবে, কিন্তু এই পাখি, গাছ আর ডায়েরির পাতা আপনাকে কখনো ধোঁকা দিবে না। আপনি ওদের যতটা ভালোবাসবেন ওরাও আপনাকে ততটাই ভালোবাসবে। কখনো মানুষদের মতো বিশ্বাসঘাতকতা বা পরিস্থিতি বুঝে আচরণ করবে না। এই টিয়া পাখিটা আমার মায়ের কাছে বায়না ধরে নিয়েছিলাম। আমার কাছে খুব প্রিয়, ঠিক তেমনি ওর কাছেও আমি প্রিয়। শখ করে নাম রেখেছি পিকু। কিন্তু বাবার মৃত্যুর পর এত কাজ করে পিকুকে সময় দেয়া হয় না। আপনার বার্থডে উপলক্ষে কি বুঝতে পারছিলাম না, তখন মা এই টিয়া পাখিটা আমার সামনে এনে বলেছিল, অভনি তুই পিকুকে গিফট দিয়ে দে, গিফটটাও পছন্দ হবে আর বড়লোকদের কাছে ঠিকমতো খাবার পেয়ে পিকুও ভালো থাকবে। মায়ের কথাটা ফেলে দেওয়ার মতো ছিল না। আমরা নিজেরাই ঠিকমতো খেতে পাই না, সেখানে পিকুকে কিভাবে? পিকুকে আমি ভালোবাসলেও আমি ভেবে দেখেছি ও আপনার কাছেই ভালো থাকবে, আর ও ভালো থাকুক এটাই চাই আমি। হোক না আমার একটু কষ্ট, ওকে ছাড়া তাতে কি? পিকু কথা বলতে পারে। যখন আপনার মন খারাপ থাকবে বা কারো সাথে কথা বলতে মন চাইবে তখন পিকুর সাথে কথা বলবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আর এই যে ডায়েরিটা, এটাও আগের। আমার নানি আমাকে 4টা ডায়েরি কিনে দিয়েছিল আর বলেছিল, নানু ভাই, এই ডায়েরিগুলোতে তোমার ভালো লাগা খারাপ লাগার সব মুহূর্তেগুলো বন্দী করে রাখবে। যখন মন খারাপ থাকবে বা বুড়ো হয়ে যাবে তখন এই ডায়েরিটা খুলে পড়া শুরু করবে, দেখবে আবার আগের জায়গায় নিজেকে অনুভব করবে। আপনিও আপনার ভালো লাগা খারাপ লাগাগুলো বন্দী করে রাখবেন। যতটুকু ভালোবাসা নিয়ে লিখবেন পরবর্তীতে ঠিক ততটুকু ভালোবাসাই ডায়েরির পাতাগুলো ফিরিয়ে দিবে আপনাকে। আর এই গাছটা আসার সময় একটা ভেনগাড়ি থেকে নিয়ে এসেছি। এই গোলাপ গাছটাকে প্রতিদিন পানি দিবেন, যত্ন করবেন, ভালোবাসবেন, দেখবেন গাছটাও আপনাকে ভালোবেসে খুব শীঘ্রই ফুল দিবে। হ্যাপি বার্থডে টু ইউ হিরো সাহেব। টিয়া পাখি আর ডায়েরিটা নীলের দিকে এগিয়ে দিয়ে, আমার গিফট পছন্দ হয়েছে তো? অভনি, খুব, আমার লাইফের বেস্ট গিফট। কিন্তু তুমি আমাকে হিরো সাহেব বলছো কেন? আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে হিরো মনে হচ্ছে শুনি? নীল টিয়া পাখি আর ডায়েরিটা হাতে নিয়ে, আপনাকে কোনো অ্যাঙ্গেল থেকেই হিরো মনে হচ্ছে না, কিন্তু আমার মন বারবার বলছে আপনাকে এই নামে ডাকতে। আর আমি শুনেছি মন ভালো কিছু বললে সেটা করতে হয়, না হলে মন কষ্ট পায়। আচ্ছা, আপনি রেডি হয়ে নিচে আসুন, আমি যাই। হেসে অভনি ড্রেসগুলো থেকে কালো রঙের একটা শাড়ি পরে নীলিমা আহমেদ চৌধুরীকে রেডি হতে বলে গিফটগুলো নিয়ে নীলের কাছে এসেছিল। কিছুক্ষণ পর নীল হোয়াইট শার্ট, কালো ব্লেজার, হাতে দামি ওয়াচ, চুলগুলো স্পাইক করে, মুখে মুচকি হাসি নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। সবাই হাত তালি দিতে লাগল। বাহ, এই হিরো সাহেব এত হ্যান্ডসাম এন্ড কিউট, এতদিন দেখেও বুঝতে পারলাম না আমি। কুল অভনি কুল, ওনাকে দেখে তোর এত হাইপার হওয়া উচিত না। ওনার সাথে তোর যায় না, তাই অন্যের বরের দিকে নজর না দেয়াই ভালো। অভনি মনে মনে। পার্টিটা খুব ভালোভাবেই কেটে গেল। নির্ঝয় বেশ কয়েকবার অভনির সাথে কথা বলার ট্রাই করেছে, কিন্তু হয় অভনি ইগনোর করছে নয়তো নীল এসে নির্ঝয়কে নিয়ে যাচ্ছে। পার্টিতে অভনিকে মেয়ে বলে অ্যানাউন্সমেন্ট করতে চেয়েছিলেন নিহাল আহমেদ, কিন্তু অভনি না করেছে। ও বলেছে, ভালোবাসা সবাইকে বলে বেড়ালেই বা জানালেই প্রকাশ পায় না, ভালোবাসা আসে মন থেকে, আর আমি আপনাদের সেই মনের ভালোবাসাটুকুই চাই ছোট আব্বু। আমি তোমাদের মনে মনেই মেয়ে হয়ে থাকতে চাই। অফিসে আমি তোমাদের স্যার ম্যাম বলেই ডাকব, কিন্তু আমি তোমাদের মেয়ে হয়ে তোমাদের ছোট আব্বু ছোট আম্মু বলেই ডাকব। অভনির কথায় আর কাউকে কিছু বলেনি ওরা। রাতে পার্টি হওয়ায় অভনিকে থেকে যেতে হয়। আর পরের দিনের জন্য সবারই অফিস বন্ধ দেয়া হয়। আমি এই বন্ধ গাড়ি দিয়ে যাব না, চলুন না রিকশা দিয়ে যাই। রিকশায় ঘুরে বেড়াতে খুব ভালো লাগে আমার। অভনির কথায় ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নীল ওর দিকে। প্রায় অনেক দিন যাবৎ রিকশায় ঘোরা হয় না নীলের। পাশে ভালো লাগার মানুষটাকে নিয়ে রিকশা দিয়ে গেলে মন্দ হয় না বলেই মনে হলো নীলের।
ওকে চলো নীল। নীল বাসার সামনে থেকে একটা রিকশা ডাক দিল। রিকশা চলছে তার আপন গতিতে। গতকাল অভনী নীলদের বাসায় থাকলেও সকাল থেকেই শুরু করছে বাসায় যাবে বলে। নীলিমা আহমেদ চৌধুরী আর নিহাল আহমেদ বেশ কয়েকবার পড়ে যাওয়ার কথা বললেও অভনী তার নিজের কথা থেকে নড়চড় হয়নি। একদিনে তার কাছে মনে হচ্ছে কতদিন যাবৎ দেখে না তার মা বোনকে। অবশেষে নিহাল আহমেদ নীলকে বলল অভনীকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। রিকশা যখন শাহবাগ এসে পৌঁছালো তখন রিকশাওয়ালা বলল, আমনেরা একটু বহেন, আমি এখনই আসতাছি। অভনী তাকিয়ে আছে লোকটার দিকে। লোকটা একটা ফুলের দোকানে গিয়ে 3টা গোলাপ ফুল নিয়ে আসলো। অভনীর রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করল, মামা কার জন্য? অভনী, তমগো মামির জন্য। আজ আমগো বিয়ার 2 বছর হইছে। আইজকা আর এইদিকে আমু না তমগো রে নামাইয়া দিয়া বাড়ি চইলা যামু, তাই এখনই ফুলটা নিয়া নিলাম। একটু লজ্জা পেয়ে রিকশাওয়ালা, মামিকে খুব ভালোবাসেন তাই না মামা? অভনী, হ তমগো মামিও খুব ভালোবাসে। রিকশাওয়ালা, তো পারিবারিক বিয়ে নাকি প্রেম করে? অভনী, নীল ওদের দুইজনের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে শুধু। সে এক মেলা কাহিনী মা। পরিবার বিয়া ঠিক করলেও পরে মাইন্না নেয় নাই, তাই প্রেমের বিয়াই ধরতে পারো। রিকশাওয়ালা, অভনীর কপালে ভাঁজ পড়ে গেল লোকটার কথা শুনে। খুব জানার ইচ্ছা হচ্ছে তার এই কথার মানে কি। ঠিক বুঝলাম না মামা, ওরা ঠিক করলে আবার ওরাই মেনে নেয় নাই কেন? নীল, কইলাম না মেলা কাহিনী বাবা। রিকশাওয়ালা, আচ্ছা চলুন না আমরা কোনো এক জায়গায় বসে আজ ওনার প্রেম কাহিনীটা শুনে যাই। হ্যাপি এন্ডিং প্রেম কাহিনী শুনতে আমার খুব ভালো লাগে, তাছাড়া আজ না জানতে পারলে আমার আর কোনো কাজেই মন বসবে না। নীল ও আর কিছু বলল না। সামনের একটা রেস্টুরেন্টে গাড়ি থামাতে বলল সে। রেস্টুরেন্টের ভিতরে বসে আছে অভনী, নীল আর রিকশাওয়ালা হাসান। খুব গরম পড়েছে তাই 3 কাপ কোল্ড কফি অর্ডার করেছে নীল। হাসানকে আরও কিছু খেতে বললে লোকটা বলল, আমার বেগম রে রাইখা আমি একলা একলা এত খাওন খাইতো পারুম না বাবা। নীল বিভিন্ন ধরনের খাবার পেক করে দিতে বলল ওয়েটারকে। হাসান না করতে ছিল, বারবার লাগবে না, কিন্তু নীল বলল, এটা না হয় আপনাদের বিবাহ বার্ষিকীর গিফট থাকলো আমাদের পক্ষ থেকে। আচ্ছা আপনারা পরে কথা বলুন মামা, আপনি বলেন না আপনাদের কাহিনীটা। অভনী, অভনীর কথায় হাসান বলতে শুরু করল, আমার আর ফাতেমার, ওনার বউ, বিয়া ঠিক হয়েছিল, কিন্তু আমার মামায় বিদেশ থাইকা আইতে সময় লাগবো দেইখা বিয়ার তারিখ 1.5 মাস পরে দেয়া হয়েছিল। বিয়ার তারিখ ঠিক করার পরেতে ফাতেমার সাথে আমি ফোনে কথা কই। কথা কইতে কইতে একসময় ভালোবাইসা ফালাই। ফাতেমা ও আমারে পছন্দ করে। কিন্তু একদিন ফাতেমা যখন ওর বইনের লগে বাজারে গেল তখন একটা পোলা ফাতেমার মুখে এসিড ছুঁইরা মারে। পোলাডায় ফাতেমারে প্রেম করার লাইগা কইছিল, কিন্তু ফাতেমা রাজি হয় নাই দেইখা মুখে এসিড মাইরা দেয়। ফাতেমার মুখের সাথে সাথে ওর শরীরে ও পড়ে। ওই দিন ফাতেমার কি যে কষ্ট হয়েছিল বলে বোঝাইতে পারমু না মা। ওর কষ্টে আমারও কান্না করতে মন চাইছিল চিৎকার কইরা। তার মধ্যে কয়দিন পর হুনি ফাতেমার মুখে এসিড দেইখা আমগো বাড়ি থাইকা বিয়া ভাইঙা দিছে। কিন্তু ফাতেমারে আমি ভালোবাসি, ফাতেমারে এই অবস্থায় আমি কেমনে ফালাইয়া যামু কও? যারে ভালার সময় ভালোবাসছি খারাপের সময় ভালোবাসতে পারমু না কেন? তাই ফাতেমারে লইয়া ঢাকা শহরে চইলা আসছি। ওগো বাড়ি তো রাজি, কিন্তু আমগো বাড়ি তো এখনো রাজি হয় নাই, তাই ফাতেমা কইছে যতদিন না আমি আমার বাপের বাড়ি তো যাইতে পারমু ততদিন ফাতেমা ও যাইব না। ওগো বাড়ি রাজি হইলেও ফাতেমা একদিন বিয়ার পড়ে যায় নাই ওগো বাড়িতো।
হাসান নিজের চোখ মুছে। অভনি আর নীল খুব মনোযোগ সহকারে শুনছিল ওনার কথা। অভনির চোখে জল টলমল করছে। ওই ছেলেটার আর বিচার হয় নাই? নীল জেলে পাঠাইছিল, কিন্তু টেকা দিয়া পরের দিনই ছুইটা আইছে। ওই ছেলেটার ভালোবাসা ছিল না, প্রথম ছিল ভালো লাগা আর পরে ছিল হিংসা আর রাগ। এই দুইটার একটাও ভালোবাসাতে পড়ে না। ভালোবাসা হলো অন্যরকম অদ্ভুত এক অনুভূতি, যাকে সব অবস্থাতেই ভালোবাসা যায়। ভালোবাসা মানেই তাকে জোর করে পেতে হবে এমন না, হোক না সে সুখী অন্য কারো সাথে, তাতে কি ভালো তো থাকবে। ভালোবাসাটা ছিল আপনার, যেটা শরীর দেখে নয়, মনকে ভালোবেসেছেন। যেই ভালোবাসাতে বলা যায় যত খারাপ পরিস্থিতিই থাকুক না কেন কখনো হাত ছেড়ে দিয়ে দূরে চলে যাব না। সারা জীবন এই হাত দুটোকে শক্ত করে ধরে রাখব, যেন ওই ছেলেগুলোর মতো পশু হাজার চেষ্টা করেও আলাদা করতে না পারে। স্যালুট আপনার ভালোবাসাকে, স্যালুট আপনাদের মতো মানুষদেরকে, যাদের জন্য এখনো ভালোবাসা টিকে আছে। মামি খুব ভাগ্যবতী, তাই আপনাকে পেয়েছে। অভনি অভনি কথাগুলো বলছে আর নীল এক নজরে তাকিয়ে আছে তার দিকে। নিহাল আহমেদ ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তার সামনে বসে থাকা নীলের দিকে। ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে অফিসে বসতে চাচ্ছে সে। যেই ছেলেকে হাজারবার বললেও একবার অফিসে আনা যায় না, তার ব্যস্ততার জন্য সেই ছেলে নিজের ইচ্ছায় অফিসে বসতে চাচ্ছে, সেটা ঠিক হজম হচ্ছে না ওনার। বারবার মাথায় শুধু একটা কথাই ঘুরছে ওনার। হাউ ইটস পসিবল? কিন্তু এতে নীলের কোনো ভাবান্তর নেই। দুই হাতে দুইটা আপেল নিয়ে টুকটুক করে খেয়েই যাচ্ছে সে। ছোটবেলা থেকেই অত্যন্ত জেদি ছেলে নীল, তাই সে জানে তার কথা নিহাল আহমেদ শুনবেই। কিন্তু কেন? নিহাল বাবা দেখো, মামুনির এখনো অফিস যাওয়ার সময় নয়, মামুনি এবার রেস্ট নিক। তাছাড়া তুমিও একার হাতে আর কত সামলাবে ভাইয়া, ও তো দেশের বাহিরে, তাই আর কি। নীল ওকে রেডি হয়ে নাও। নিহাল আজকে আবারও কিছু ছেলে পিছু নিয়েছে অভনির। ওর ইচ্ছা করছে সবগুলোকেই ঠাটিয়ে চড় মেরে দিতে, কিন্তু সেদিনের কথা মনে হতেই আঁতকে উঠেছে সে। সব সময় তো আর কেউ বাঁচাতে চলে আসবে না তাকে, তাই নিজেকে রক্ষা করার জন্য নিজেকেই অলওয়েজ সতর্ক থাকতে হবে তাকে। ছেলেগুলো পিছু নিয়েছে বাস থেকে। বাসের মধ্যে এত ভিড়ের মধ্যে বেশ কয়েকবার খুঁচাখুচি করেছে। অভনি একবার জোরে বলেই ফেলেছে, সমস্যা কি আপনাদের? এমন গায়ে পড়ে যাচ্ছেন কেন? কিন্তু ছেলেগুলোর একটাই কথা, জায়গা নেই দেখতে পাচ্ছেন না। অভনি আর কিছু বলতে পারেনি, তার বাস কন্ট্রাক্টরের উপর রাগ হচ্ছে, প্রচুর পরিমাণে রাগ। কতগুলো পুরুষ সিটের মধ্যে বসে আছে, কিন্তু একজনও উঠে মহিলাদের বসতে দিচ্ছে না। অভনি বেশ কিছুদূর যাওয়ার পর দেখল ছেলেগুলো এখনো পিছন পিছন আসছে। আশেপাশে এত মানুষ থাকলেও অভনির ভয় লাগছে খুব। বিশ্বাসযোগ্য কেউ নেই যে তার পাশে। অভনি নানা রকম চিন্তা করতে করতেই হঠাৎ করে একটা গাড়ি এসে থামল অভনির সামনে। অভনি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল। এই যে ম্যাম, গাড়িতে উঠুন। নীল পরিচিত কণ্ঠে। অভনি চোখ খুলে তাকাল। নীলকে দেখে তার ভিতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসল। অভনি একবার পিছন দিকে তাকাল, দেখল ছেলেগুলো এখনো পিছনেই আছে। অভনি আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়ল। উফ, বেঁচে গেলাম। আচ্ছা, আপনি কি সুপারম্যান নাকি সত্যি সত্যিই হিরো বলেন তো? যখনই আমি বিপদে পড়ি তখনই গাড়ি নিয়ে দুম করে আমার সামনে এসে পড়েন। অভনি কিসের বিপদ? নীল ওই যে এই ছেলেগুলোকে দেখছেন বাসের মধ্যে থেকে ডিস্টার্ব করা শুরু করছে, আবার এখনো পিছন পিছন এসেছে। আমি তো বাস থেকে নেমে এতটুকু জায়গা হেঁটে যাই, তাই খুব ভয় লাগছিল। থ্যাঙ্ক গড যে আপনি চলে এসেছেন, এখন আর আমার একটুও ভয় করছে না।
অভনি, কুল কুল আস্তে আস্তে কথা বলো, তাছাড়া এত সহজেই কাউকে বিশ্বাস করো না, এটা ঠিক না। নীল নীল অভনির সাথে কথা বলতে বলতেই অভনির আড়ালে ছেলেগুলোর একটা ছবি তুলে নিয়ে গাড়ি স্টার্ট দিল। নীলিমা ম্যামের জায়গায় নীলকে দেখে খুব অবাক হল অভনি। ও ভেবেছিল হয়তো এমনিই এসেছে অফিসে, কিন্তু এখন থেকে নীল অফিস করবে আর ওর নীলের পিএ হতে হবে এমনটা বুঝতে পারেনি সে। কিছুক্ষণ পর নীল আর অভনিকে একটা ডিল ফাইনাল করার জন্য একটা রেস্টুরেন্টে যেতে বললেন নিহাল আহমেদ। উনি দেখতে চান এই ছোট ডিলটাই নীল ফাইনাল করতে পারে কিনা, তাহলেই আস্তে আস্তে বড় ডিলে কাজ করতে দিবে তাকে। অভনর নীলের পিএ হওয়ায় তাকেও যেতে হবে সাথে। আজ নীল নিজে থেকেই বলল রিকশা করে যাবে, এটা শুনে অভনি ও খুব খুশি হল। অভনির ছোটখাটো বিষয়গুলোতে খুশি হওয়া দেখে খুব ভালো লাগে নীলের। অফিসের সামনে থেকে একটা রিকশায় উঠে বসল ওরা। রিকশা চলছে তার গন্তব্যের উদ্দেশ্যে। বেশ কিছুদূর যাওয়ার পর দেখল সামনে অনেকগুলো মানুষের ভিড় জমে আছে। রিকশা লোকগুলোকে সাইড করে চলে যেতে নিলেই লোকগুলোর মাঝখানে একটা মেয়েকে কাঁদতে দেখে গাড়ি থামাতে বলল নীল। নীলের পিছন পিছন অভনি ও গেল লোকগুলোর কাছে। একটা মেয়েকে নিয়ে এত ভিড় কোনো কি হচ্ছে এখানে? নীল, এই মেয়ে কানা হয়ে হেঁটে গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করতে গেছিল, ভাগ্য ভালো বেঁচে গেছে। যদি ঠিক সময় গাড়ি না থামতো তাহলে এতক্ষণে মরে যেত। অচেনা লোকটার কথায় নীল মেয়েটার কাছে গেল, মেয়েটাকে জিজ্ঞাসা করল, তুমি সত্যিই আত্মহত্যা করতে গিয়েছিলে? নীল, হাম। মেয়েটি কাঁদতে কাঁদতে, কেন? নীল, আমার বয়ফ্রেন্ডের সাথে 3 বছরের সম্পর্ক ব্রেকআপ করে আসলাম একটু আগে। আমার খুব কষ্ট হচ্ছিল, আরেকটা মেয়ের জন্য আমারে ছেড়ে গেছে ও। মেয়েটির কথায় খুব রাগ উঠছে নীলের, তবুও নিজের রাগটাকে কন্ট্রোল করে শান্ত কণ্ঠে বলল, তোমার মা বাবাকে ভালোবাসো না? নীল, হুম, মা বাবাকে তো সবাইই ভালোবাসে। মেয়েটি, আত্মহত্যা করার কথা ভাবার আগে মা বাবা ভাই বোনদের কথা একবারও মনে হয়নি? নীল, কোলাহলপূর্ণ শহরের মধ্যে এতটুকু জায়গা যেন স্তব্ধ হয়ে আছে এখন। গাড়ির হর্ন ছাড়া আর কোনো শব্দ হচ্ছে না। এখানের প্রায় অনেকেই চিনে নীলকে। আমার ওদের কথা মনে হয়নি। আমার মধ্যে শুধু ওর বফ সাথে কাটানো সময়গুলোর কথাই মনে হচ্ছিল। প্রচণ্ড ভালোবাসত আমায়, আর সেই আজ এত পাল্টে গেল সেটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই চাইছিলাম আত্মহত্যা করে সব ভুলে যেতাম। মেয়েটি কেঁদে কেঁদে। নীল এবার ঠাস করে মেয়েটির গালে চড় বসিয়ে দিল। এতে সবাই একটু বড়কে গেল। অভনি কিছু বলতে পারছে না, তার পুরনো কথাগুলো মনে হতেই ভিতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে সত্যিই প্রিয়জনের হঠাৎ করে পাল্টে যাওয়া বড্ড কষ্টের, যা ও খুব ভালো করেই জানে। তাহলে সে কিভাবে আরেকজন মেয়েকে সান্ত্বনা দিবে? তাই চুপ করে দাঁড়িয়ে দেখছে শুধু সে। মেয়েটি মাথা নিচু করে বসে আছে। আত্মহত্যাই কি সবকিছুর সমাধান? আত্মহত্যা কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না। আজ যদি তুমি মরে যেতে তোমার বফের একটুও কষ্ট হতো না, কারণ যার তোমার চোখের জলে কষ্ট হয়নি সে কখনো তোমার মৃত্যুতে কষ্ট পেত না। ও ঠিকই আরেকটা মেয়েকে নিয়ে হ্যাপি থাকতো, মাঝখান দিয়ে তুমি কোনো অন্যায় না করেও আত্মহত্যা করে সারা জীবন জাহান্নামের আগুনে ভুগতে হতো। তোমার মা বাবা কিভাবে পারত ছোট থেকে এত যত্নে গড়ে তোলা মেয়েটার এভাবে মৃত্যু সহ্য করতে? বলো আমায়, কিভাবে পারত তোমার ভাই তার বোনকে ছাড়া থাকতে? কষ্ট হতো তোমাদের ওই ছেলেটার না? মনে রাখবে যে তোমার সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। ছেড়ে গেলেও একদিন না একদিন ঠিকই ফিরে আসবে। আর যে তোমার না, তার জন্য হাজার কাঁদলেও সে কখনো তোমার হবে না। মাইন্ডেড। এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তুমি আত্মহত্যা করে হাজার চাইলেও আর ফিরে আসতে পারতে না, আর না তোমার মা বাবা ফিরে পেত তার মেয়েকে।
তোমাদের মতো মেয়েরা বাবা মায়ের এত এত কষ্টের কথা ভুলে গিয়ে একটা ছেলের জন্য নিজের জীবন শেষ করে দাও। কিভাবে পারো নিজের জীবনকে এত ছোট করতে? জীবনটা ছোট কোনো জিনিস নয় যে একবার পেলাম হারিয়ে ফেললে আবার পেলাম। শুনো মেয়ে, জীবন একটাই, আর সেই জীবনে যে তোমাকে অবহেলা করেছে তার জন্য আত্মহত্যা নয়, নিজেকে এমনভাবে গড়ে তুলো যেন ছেলেটা পড়ে আফসোস করে তোমাকে হারিয়ে। বুঝতে পেরেছ? নীল এতক্ষণ যাবৎ চিল্লিয়ে চিল্লিয়ে কথাগুলো বলছিল নীল, আর সবাই ওর দিকে তাকিয়ে আছে। মেয়েটাও নীলের দিকে তাকিয়ে আছে। অভনি দেখল নীলের চোখে পানি চিক চিক করছে। এত জেদি শক্ত মনের মানুষ হয়েও নীলের চোখে পানি দেখে চমকে উঠল অভনি। ওর মনে প্রশ্ন জাগছে, তাহলে কি নীলের জীবনেও ওর মতো এমন কিছু ঘটে গেছে? নীল নিজেকে একটু শান্ত করে আবারও বলতে লাগল, শুনো কথাগুলো আমি শুধু তোমাকেই না, সব ছেলে মেয়েদেরকেই বললাম। তুমি নিজেকে গড়ে তুলো, দেখবে একদিন ঠিকই ওর থেকে ভালো কাউকে পাবে। এখন তুমি বাসায় যাও, নইলে তোমার বাবা মাকে ফোন দাও এসে নিয়ে যেতে। এভাবে রাস্তায় নিজেকে মজার খোরাক বানাতে আশা করি তোমারও ভালো লাগছে না। নীল আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমার জানা নেই, কিন্তু আপনার সবগুলো কথা আমি রাখব। আমার বাবা মাকে এইসব জানিয়ে আমি আর কষ্ট দিতে চাই না। আসছি, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। মেয়েটি উঠে চলে গেলে নীল ও আর কিছু না বলে গিয়ে রিকশায় উঠে গেল। অভনি অবাক চোখে তাকিয়েও আছে নীলের দিকে। এমন একজন লাইফ পার্টনারই তো চেয়েছে সে, যে মেয়েদেরকে সম্মান করবে, কিন্তু নীলকে নিয়ে এইসব ভাবা তার কাছে আকাশ পাতাল সমান। তাই আর কিছু না ভেবে সে ও গাড়িতে উঠে গেল। রিকশা আবারও চলতে শুরু করল তার আপন গতিতে, কিন্তু অভনির মনে একটা প্রশ্ন ঘোরপাক খাচ্ছেই, কেন নীলের চোখে পানি ছিল, কোনো নীল এমন মনমরা হয়ে আছে? অভনি নিজের মাথায় প্রশ্নগুলো কে আর ঘুরপাক খেতে না দিয়ে নীলকে প্রশ্ন করেই বসল, আচ্ছা, আপনার লাইফেও কি আমার মতো এমন হয়েছিল না, মানে এই মেয়েটির মতো? অভনি মানে? ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল নীল। না মানে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে বা আত্মহত্যা করতে গেছিলেন এমন? অভনি নীল একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল, আমার হয়নি, তবে আমার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল। স্কুল থেকে সবসময় এই একটা মেয়েকেই আমার ফ্রেন্ড লিস্টে রেখেছিলাম আমি। খুব মিশুক ছিল, নাম ছিল স্নিগ্ধা। স্নিগ্ধাকে আমি খুব পছন্দ করতাম, কিন্তু কখনো বলতে পারিনি। ক্লাস 10-এ থাকতেও একটা ছেলের সাথে রিলেশনে জড়ায় আমার কষ্ট লাগলেও কখনো কিছু বলিনি ওকে। এইভাবেই চলছিল সব, কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারের এইচএসসি পরীক্ষার পরে ওদের মধ্যে কোনো একটা কারণে ব্রেকআপ হয়ে যায়। পরে শুনেছিলাম ছেলেটা মেয়েতে আসক্ত ছিল, ভালো ছিল না, কিন্তু জানতে জানতে অনেক দেরি হয়ে গিয়েছিল। স্নিগ্ধা গলায় ধরি দিয়ে আত্মহত্যা করেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা খবরের জন্য প্রস্তুত ছিলাম না আমি। খুব কষ্ট হচ্ছিল সেদিন, আরও অনেক বেশির কষ্ট হচ্ছিল নিজের মেয়েকে হারিয়ে তার বাবা মায়ের আহাজারি দেখে। ওর বাবা আমায় জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা তুমি তো ওর সবথেকে ভালো বন্ধু, তুমি ওকে বলো না উঠতে, ওরে বলো না আমরা কি অন্যায় করেছি যার শাস্তি ও আমাদের দিল। আঙ্কেলের প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারিনি। সত্যিই তো কি অন্যায় করেছেন ওরা? স্নিগ্ধার মাকে কতদিন হসপিটালে ভর্তি করিয়ে রাখতে হয়েছিল। মেয়েটার স্বপ্ন ছিল ডাক্তার হবে, স্টুডেন্টও খুব ভালো ছিল, কিন্তু দেখো একটা ভুল সিদ্ধান্ত মেয়েটাকে কোথায় নিয়ে গেল। নীল কথাগুলো বলতে বলতে নীলের চোখ দুটো আবারও পানিতে চিক চিক করছে। নীলের কথা শুনে রিকশাওয়ালার চোখ দিয়েও পানি চলে এলো। অভনি নীলের আড়ালে মুছে নিল নিজের চোখের জল। সত্যিই বাস্তবতা তো এমনি হয়। নীল একটু থেমে আবারও বলল, বিটিডাব্লিউ তোমার লাইফের মতো মানে? বুঝলাম না, কি হয়েছিল তোমার? ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল নীল।
নীলের কথা শেষ হতে না হতেই রিকশাওয়ালা বলস উঠল, স্যার চইলা আইসি। নীল আর অভনী নেমে গেল রিকশা থেকে। আজ আর জানা হলো না নীলের অভনীর ঘটনা, তবে নীল যাওয়ার সময়ের অপেক্ষা করছে। অজানা কোনো কারণে বুকটা কেঁপে উঠছে তার বারবার। তুমি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো, আমার সাথে থেকে তোমার লাইফটা নষ্ট করো না। সম্পর্কের 2 বছর পর মাহিনের মুখে এমন কথা শোনার পর আমি অবাক হলেও খুব বেশি অবাক হইনি। আমি অনেকদিন যাবতই মাহিনের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। মাহিনের কথা শুনে আমার ওকে কি বলা উচিত বুঝতে পারছিলাম না, তবে মনে মনে প্রচণ্ড রাগ হচ্ছিল আর মনে মনে ভাবছিলাম, আমি ভালো কাউকে ডিজার্ভ করি সেটা তোমার এতদিনে মনে হলো? যখন রিলেশনের আগে দিনরাত পিছন পিছন ঘুরতে একটু কথা বলতে চাইতে তখন এই কথা মনে ছিল না? আমি ভালো কাউকে ডিজার্ভ করি নাকি তুমি আমার থেকে রূপবতী কাউকে পেয়ে গেছো বলে এই সব বলছো? সে কি আমার থেকেও বেশি ভালোবাসবে তোমাকে? নাকি শুধু রূপটাই দেখে এমন রং বদলে ফেললে? ভাবতে ভাবতে রাগে নিজের নখ দিয়ে নিজেকেই আঘাত করছিলাম। মাহিন কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, দেখো বি প্র্যাকটিক্যাল। ইমোশন আর আবেগ দিয়ে জীবন চলে না। আমার পড়াশোনা শেষ করে জব নিতে নিতে আরও অনেক সময়ে। ততদিনে তোমার বয়স তো আর কমবে না, বরং বাড়বে। তখন তোমার আর বিয়ের বয়স থাকবে না। তুমি তোমার ফ্যামিলির পছন্দ মতো বিয়ে করে নাও। আমি জানি তুমি আমার থেকে আরও ভালো ছেলে পাবে। আমি শুধু মাহিনকে মিনমিন করে বলেছিলাম, কিন্তু আমি তো তোমার ক্যারিয়ার গড়ে ওঠার আগে পর্যন্ত তোমার হাতে হাত রেখে পাশে থাকতে চাই। তাতে যত বাধাই আসুক না কেন দুজন একসাথে থাকলে ঠিক সামলে নিতে পারব। কিন্তু আমি চাই না রিলেশন কন্টিনিউ করতে। একজনের ইচ্ছায় সম্পর্ক টিকে থাকে না। তোমাদের মতো মিডল ক্লাসের মেয়েদের আমার ফ্যামিলি মেনে নিবে না অভনী। মাহিন। আমি সেদিন মাহিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে বেরিয়ে গিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে। যার কাছে আমার চোখের জলের কোনো মূল্য নাই, কি দরকার বলুন তার সামনে কেঁদে কেটে ভালোবাসা ভিক্ষা চাওয়ার? আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না তাহলে? আমার মধ্যেও সেদিন পুরনো কথাগুলো খুব মনে হচ্ছিল। আমি মনে মনে শুধু একটা কথাই ভাবতেছিলাম, এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলার কি ছিল? মাহিন এতদিন কথা বলতে না চেয়ে কষ্ট না দিয়ে একেবারে বলে দিতে পারতে, আমাকে আর ভালো লাগছে না তোমার। পুরনো হয়ে গেছি আমি। সেদিন রাতে ঘুরন্ত সিলিং ফ্যানের দিকে একনজরে তাকিয়েছিলাম আমি, কিন্তু কিছু করার মতো সাহস আমার ছিল না। বাবা মায়ের মুখটা বারবার মনে হচ্ছিল। গুধূলি লগ্নে জিক জিক করা নদীর পানির দিকে তাকিয়ে কথাগুলো বলেই একটা বড় করে দীর্ঘশ্বাস নিল অভনী। তার একটু দূরে বসে থাকা ছেলেটিও একদৃষ্টিতে তাকিয়ে আছে পানির দিকে। শহর থেকে বেশ অনেকটা দূরে নদীর পাড়ে এসেছে ওরা। নীলের মন খারাপ হলে বা খুব খুশি থাকলে প্রায় নীল এই জায়গায় চলে আসে। আজকেও তার মন খারাপ। মিটিং শেষ করে আসতে আসতে বিকেল হয়ে গেছে তাদের। অভনী প্রথম আসতে না চাইলেও মানুষটার মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হচ্ছিল। ক্ষতি কি মানুষ তার মন খারাপের সময় একটু পাশে থাকতে পারলে? অভনী তার মাকে আগেই কল দিয়ে জানিয়ে দিয়েছে আসতে লেট হবে। বিকেলের গোধূলি লগ্নে নদীর পার ধরে গাছের ছায়ায় হাঁটতে বেশ ভালোই লাগছে অভনীর। আজ ওরও মন খারাপ ছিল, কিন্তু মন খারাপের সময় এমন একটা জায়গায় মন ভালো করার জন্য যথেষ্ট। কোলাহলশূন্য জায়গাটাতে নদীর কিনারা ধরে কিছু নৌকা আর নদীর মাঝখানে কিছু জেলে মাছ ধরছে। অভনী নিজের জুতো জোড়া হাতে নিয়ে নীলের হাতটা ধরে বলল, জুতো খুলুন হিরো সাহেব। অভনীর কথায় আর কাজে নীল চরম রকমের অবাক হল। ভ্রু কুঁচকে অবাক হয়ে বলল, কেন? নদীর পানিতে পা ভিজিয়ে হাঁটব, তারপর সেই পানিয়ে হাঁটব এই নরমন ঘাসে?
আপনি শহরে থেকেছেন, মন খারাপের সময় এখানে এলেও এমনভাবে কখনো হাঁটেননি, কিন্তু আমি গ্রামের মেয়ে, নদীর পাশেই আমাদের বাসা ছিল। ছোটবেলা যখন সবাই একসাথে এমন করে হাঁটতাম, খুব মজা হতো, কিন্তু বড় হবার পর আর মা দেয়নি। অনেক দিন যাবৎ নদীর পানির মধ্যে পা ভিজিয়ে হাঁটা হয় না, তাই এখন হাঁটব। খুলুন খুলুন। অভনি। কিন্তু ওখানে তো কাদা। অভনি। নীল। আপনার পা দুটো কি সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবেন নাকি জাদুঘরে তুলে রাখবেন? যে ময়লা লাগলে ঝামেলা। হিরো সাহেব, এই পৃথিবীটাই একটা ময়লা ভর্তি নোংরা জায়গা। এত এত ময়লার মধ্যে থেকেও ময়লাকে ভয় পেলে কি চলে? চলুন না আমার সাথে সাথে, আপনিও বেশ ভালো লাগবে আপনার। এই ময়লা ভর্তি নষ্ট পৃথিবীর ময়লা গায়ে মেখে একদিন এই মাটির ঘ্রাণটা নিয়ে দেখুন না, দেখবেন কতটা আপন লাগে সেই ঘ্রাণ। অভনি। নীল হালকা মুচকি হাসল, জুতো দুটো খুলে হাতে নিয়ে অভনির সাথে নেমে গেল নদীর কাদাময় জলে। বেশ কিছুদূর যাওয়ার পর অভনি দৌড়ে চলে গেল আরেকটু সামনে পড়ে থাকা ছোট ছোট ঝিনুকের কাছে। অভনি ঝিনুক কুড়াতে ব্যস্ত হয়ে পড়ল। মিষ্টি কালারের শাড়ির আঁচল আর লম্বা চুলগুলো উভয়ই ভাসছে নদীর জলে, কি অদ্ভুত সুন্দর দৃশ্য। সেদিকে অভনির কোনো খেয়াল নেই, সে ব্যস্ত ঝিনুক কুড়াতে। কিন্তু নীল অভনির আড়ালে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছে। খিলখিল করে হাসির সাথে বেসে যাওয়া আঁচল কি অদ্ভুত মায়াতেই না জড়াচ্ছে এই বাতাসটাকে, এই নদীটাকে, আর সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষটাকে। অভনি বেশ কয়েকটা ঝিনুক নিয়ে ফিরে এলো নীলের কাছে। খুব ভালো লাগছে না হিরো সাহেব? খুব। গোধূলির লগ্নে সন্ধ্যার হালকা রোদের আলোতে এমনভাবে হেঁটে বেড়াতে কার না ভালো লাগবে বলো? আবার মাঝে মাঝে অপরূপ সুন্দর দৃশ্যগুলোও সামনে চলে আসছে। আমি কিন্তু এখনই যাচ্ছি না, এখান থেকে থাকুক না আর কিছু সময় ভালো লাগার। কিন্তু এখন তো আপনার মন ভালো হয়েছে, তাছাড়া এখান থেকে যেতে যেতে ও তো সময় লাগবে, বেশি লেট হয়ে যাবে তো হিরো সাহেব। জিনা, বেশি দেরি হবে না, তুমি তো আমাকে হিরো সুপারম্যান সবই বলো, আমি না হয় সুপারম্যান হয়েই গাড়ি চালাবো। নীলের কথা শুনে অবনী খিলখিল করে হাসি শুরু করলো, তার সাথে সাথে অবনীর দিকে তাকিয়ে নীলও হেসে উঠল। এমন একটা পরিবেশে অবনীর খিলখিল করে হাসির প্রতিধ্বনি যেন বারবার ফিরে আসছে চারপাশ থেকে নীলের কানে। আর ৫-১০ মিনিট পর অনেকটাই অন্ধকার হয়ে যাবে, আর যেহেতু জোছনা রাত, তাই চাঁদও উঠে যাবে তাড়াতাড়ি। জানো, এই চাঁদের আলোতে নদীর ঠিক মাঝখানটায় বসে থাকতে কত ভালো লাগে। তুমি ছোট থেকে নদীর পাশে থাকলেও তুমি মেয়ে মানুষ, তাই রাতের বেলার এমন একটা পরিবেশ হয়তো উপভোগ করনি কখনো। চলো না আজ আমার সাথে দুজন একসাথে জোছনা বিলাস করি, বেশি সময় না, শুধু একটু। নীল। নীলের এমন বাচ্চামি দেখে অভনির খুব হাসি পাচ্ছে। আসলেই মাঝে মাঝে খুব কঠিন মনের বড় মানুষ ও বাচ্চা হয়ে যায়। এক তার মায়ের কাছে আর আরেক তার ভালোবাসার মানুষটার কাছে। ওরা আরও কিছুদূর হেঁটে বেড়াল। তখনই সন্ধ্যা নেমে চারদিক থেকে আধার নেমে এলো, কয়েকজন মাঝি নৌকা রেখে বাসায় চলে যেতে লাগলো, আবার অনেকে আসতে লাগল। নীল একটা মাঝিকে ডেকে বলল, আঙ্কেল, আমাদের ওই যে নদীর মাঝখানটায় নিয়ে যেতে পারবেন? নীল। আরে বাবা তু। মাঝি পুরো কথা শেষ করার আগেই অভনির আড়ালে নীলের ইশারায় থেমে গেল। মাঝি আবারও বলতে লাগল, হু বাবা আসো মাঝি। নীল আর অভনি নৌকায় উঠে পড়ল। নৌকার পাটাতনে আধশোয়া হয়ে বসে আছে নীল। চোখ দুটো তার আকাশে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। অনেক দিন যাবৎ আসা হয় না এখানে। কতদিন মন খুলে মুক্ত আকাশ দেখা হয় না তার। কতদিন নিঃশ্বাসের স্বাদটা নেওয়া হয় না তার। কতদিন আকাশের সাথে মন খুলে কথা বলা হয় না। চোখ দুটো আকাশের দিকে করে হাত দুটো ছড়িয়ে বসে আছে নীল।
তার ঠিক অপর পাশেই অভনী কাপড় সহ পা দুটো পানিতে রেখে ভাবলেশহীনভাবে নাচিয়ে যাচ্ছে পাগুলোকে। দুজনেই মুগ্ধ নয়নে আকাশের দিকে তাকিয়ে আছে। মুগ্ধ তো হবারই কথা, এমন একটা মুহূর্তে সময়টা যদি থমকে যায় তাহলে কতই না ভালো হতো। কিন্তু সময় চলছে তার আপন গতিতে। বেশ কিছু সুন্দর মুহূর্তে পার করার পর তাদের উঠতে হলো নিজে গন্তব্য যাওয়ার জন্য। নীল মাঝিকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিয়ে তার পাওনা থেকে আরও বাড়িয়ে বকশিস দিয়ে দিল। লোকটা নিতে চাচ্ছিল না, তবুও নীল জোর করে দিয়ে এসেছে। হয়তো মাঝি আগে থেকেই চেনে নীলকে, তাই নিতে চাচ্ছিল না। নীল এত বড়লোক হবার পরেও মাঝির সাথে এত সুন্দর ব্যবহার খুব সহজেই অভনীর মনে নাড়া দিয়ে গেল। লোকটার অহংকার বলতে কি কিছু নেই? এত সহজে কিভাবে মিশে যায়? অভনী ভাবে আর অবাক হয়, তার সাথে বাড়ে কৌতূহল, নীলকে জানার কৌতূহল। ওরা দুজন এখনো জুতো জোড়া হাতে নিয়ে হেঁটে যাচ্ছে গাড়ির উদ্দেশ্য, কিন্তু কিছুদূর যাওয়ার পর কয়েকটা বখাটে ছেলের সামনে পড়ল তারা। অভনীকে দেখে সিটি বাজানো থেকে শুরু করে নিম্নমানের কথাগুলোও চলতে থাকল তাদের মাঝে। অভনীর গা জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে সবগুলোকে ঠাটিয়ে চড় মেরে সোজা করে দিক, কিন্তু কতজনকেই বা সোজা করতে পারবে? সে যেখানে যায় সেখানেই তো এমন উল্টো চড় মারলে সেই রাতের মতো যদি আবারও খেপে যায়। অভনী ভয় মাখা অসহায় চোখে তাকালো নীলির দিকে, কিন্তু এতে নীলের কোনো হেলদোল নেই। সে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে। ছেলেগুলো আস্তে আস্তে সামনে আসতে লাগলো, আর অভনী ভয় কুকরিয়ে নীলের শার্ট খামছে ধরল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ছেলেগুলো দেখে মোটেও ভালো ঠেকেছে না অভনীর। চোখ মুখ খিচে বন্ধ করে হাত দিয়ে খামছে ধরে আছে নীলের শার্ট। যখনই ছেলেগুলো একেবারে অনেকটা কাছে চলে আসলো তখন নীল বলল, অভনী, ঠিক এই মুহূর্তে আমার চেহারাটা দেখে বলো তো আমায় কেমন লাগছে? মোবাইলের লাইট জ্বালিয়ে মুখের দিকে করে নীল জিজ্ঞাসা করল অভনীকে। নীলের কথায় অভনী ভ্যাবাচেকা খেয়ে গেল, সাথে ছেলেগুলোও। অভনীর রাগ হচ্ছে নীলের পর। এমন একটা সময় কি এইসব বলার সময়? তা একদমই মাথায় ঠেকেছে না তার। তবুও চোখ পিট পিট করে নীলের দিকে তাকালো, তার সাথে তাকালো ছেলেগুলো নীলের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। রেগে অগ্নিমূর্তি হয়ে আছে নীল, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। একজন ছেলের মুখ দিয়ে অস্পষ্ট সুরে বেরিয়ে এলো, ফারহান ভাই। ছেলেগুলো আর এক মুহূর্তে ওইখানে না দাঁড়িয়ে দৌড়ে চলে যেতে লাগল। আর অভনী অবাক চোখে তাকিয়ে দেখছে একবার ছেলেগুলোকে তো একবার নীলকে। টেবিলে বই ছড়িয়ে ছিটিয়ে রেখে একমনে বাইরের দিকে তাকিয়ে আছে অভনী। সকালের স্নিগ্ধ মৃদু হাওয়ায় বাইরের পরিবেশটা কি সুন্দরই না লাগছে। হালকা হালকা আলো ফুটে উঠছে আস্তে আস্তে। এমন একটা পরিবেশ দেখা মিস করে বইয়ের দিকে মুখ গুজে রাখতে একদম ইচ্ছে করছে না অভনীর। নিজের মনের কথায় সায় দিয়ে রান্নাঘরে গিয়ে এক কাপ চা বানিয়ে ছাদের দিকে পা বাড়ালো অভনী। এই বাড়িতে আসার পর কাজের চাপে ছাদে যাওয়া হয়নি একবারও। সিঁড়ি বেয়ে ছাদের কাছে আসার পর কারো গুনগুনিয়ে গিটারের শব্দে থেমে গেল অভনী। এত সকালবেলা গান করছে কে? অভনী আরেকটু এগিয়ে গিয়ে দেখল একটি ছেলে ছাদের এক কোণে বসে চোখ বন্ধ করে গিটার বাজিয়ে গুনগুন করে গান গাইছে। অভনী দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, তার কি এখন ছাদে যাওয়া উচিত? কিন্তু এমন একটা পরিবেশ মিস করতে সায় দিচ্ছে না অভনীর মন। ছেলেটা তো চোখ বন্ধ করেই আছে, তো সমস্যা কি? অভনী পা টিপে টিপে হেঁটে ছাদের অন্য পাশটায় চলে গেল। ছাদটা খুব সুন্দর, চারদিকেই ফুল ফলের গাছ দিয়ে ভরা, যা খুব সুন্দর করে ছাদটাকে ফুটিয়ে তুলেছে। হালকা বাতাস বয়ে আসছে চারদিক থেকে। সকালের সুন্দর এই পরিবেশের সাথে গিটারের টুংটাং শব্দ আর গুনগুন গান দুটোই বাতাসের সাথে মিশে যাচ্ছে যেন। অভনীর খুব ভালোই লাগছে।
এক হাতে ছাদের রেলিং ধরে আরেক হাতে চা নিয়ে নিচে নারিকেল গাছের চূড়ায় বসে থাকা হলুদ রঙের পাখিটার দিকে তাকিয়ে আছে সে। পাখিটার মতোই ছন্নছাড়া মনে হচ্ছে তার নিজেদের। পাখিরা একবার এই গাছ তো আরেকবার ওই গাছে ঘুরে বেড়ায়। ঠিক তেমনি অগ্নিদেরও হয়তো এই বাসা থেকে ওই বাসা করতে হবে, কারণ নিজেদের বাড়িটা যে আর নেই। পিকুর কথা বড্ড মনে পড়ছে অভনির, কিন্তু কিছুই করার নেই, কাউকে গিফট দিয়ে আবার ফিরিয়ে তো আর আনা যায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও পাখিটার দিকে তাকিয়ে আছে অভনি। এখন আর গান বা গিটারের শব্দ পাওয়া যাচ্ছে না। অভনি আর কিছু না ভেবেই নিচে যাবার জন্য পা বাড়াল, কিন্তু কিছুদূর এগিয়েই জামেলা বেঁধে গেল। অভনির হাত থেকে বেখেয়ালিভাবে টুপ করে নিচে পড়ে গেল চায়ের কাপটা। এতে বেশি সমস্যা না হলেও চায়ের কাপের ভাঙা টুকরোগুলো তুলে উপরে উঠে যখন দেখল ছেলেটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, তখনই ওর কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ছেলেটা বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে অভনিকে প্রশ্ন করে বসল, কে আপনি? এই বাসায় থাকেন? আগে তো কখনো দেখিনি। আপনি ছাদে আসলেনই বা কখন? আপনি জানেন না ছাদে বাচ্চাদের আসা নিষেধ? ছেলেটির কথা শুনে অভনির কাঁপাকাঁপি আরও বেড়ে গেল। ওকে দেখলে মনে হবে ও কাঁপাকাঁপির প্রতিযোগিতায় নেমেছে, কিন্তু এতে ছেলেটা যেন আরও বিরক্ত হচ্ছে। কাঁপাকাঁপি বন্ধ করে উত্তর দিন, ধমক দিয়ে। অভনির মুখ দিয়ে এবার গড়গড় করে কথা বেরিয়ে আসতে লাগল, আমি অভনি, এই বাবাড়িতেই থাকি, 2 তলাতে। অভনি। অভনির কাঁপাকাঁপি দেখে ছেলেটা এবার ফিক করে হেসে দিল। ছেলেটার হাসিতে অভনি যেন একটু সাহস পেল, তবুও ঠিক করে দাঁড়াতে পারছে না সে। ছেলেটা হাসি বন্ধ করে বলল, কাঁপাকাঁপির মিশন বন্ধ করুন, নইলে যে কোনো সময় ছাদ থেকে পড়ে যেতে পারেন। আমি কিন্তু অত মহান নই যে ধরব। BTW বাচ্চাদের ছাদে আসা নিষেধ জানেন না? অভনির এবার রাগ হচ্ছে প্রচুর। ওকে কি দেখে বাচ্চা মনে হয় নাকি যে ও ছাদে এসে ফুল ছিঁড়ে ফেলবে বা ছাদ থেকে পড়ে যাবে? আমি বাচ্চা নই, 18 বছর বয়স আমার। জব ও করি আমি, তাই আমায় বাচ্চা বলতে পারেন না আপনি। ও রিয়েলি তুমি বাচ্চা নও? 18 বছর বয়স তোমার? কিন্তু দেখতে তো একদম পিকাচো বাচ্চাদের মতো লাগছে। এটা বলেই ছেলেটি খিলখিল করে হাসতে লাগল, আর অভনির রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। এত সুন্দর সকালটা যাচ্ছিল, তার মধ্যে জুটে গেল এক ঝামেলা। অভনি কিছু না বলে রাগে সিঁড়ির দিকে এগিয়ে যেতে নিলেই ওর পায়ের ভিতর চায়ের কাপের কাঁচ ফুটে গেল। অভনি ব্যথায় কুকরিয়ে উঠল। ছেলেটি দৌড়ে গেল অবনীর কাছে, কিন্তু অভনি কাচের টুকরোটা বের করে ব্যথা নিয়েই চলে গেল, আর প্রত্যেকটা সিঁড়িতেই ওর পায়ের রক্ত লাগতে লাগল। ছেলেটি চিল্লিয়ে বলে উঠল, হে জাল মরিচ, সাবধানে। অভনি কোনো রকম হেঁটে নিজের রুমে গেল। পা কেটে গেছে, মা দেখলে রাগ করবে, তাই তাড়াতাড়ি করে একটা কাপড় দিয়ে পাটা বেঁধে নিল। বিরক্ত লাগছে তার কাছে, প্রচণ্ড রকমের বিরক্ত। এই বিরক্ত শব্দটাতেও যেন এখন এক বস্তা বিরক্ত এসে ভর করেছে। এত সুন্দর সকালটা হট করে ওই পাজি চামচিকা ছেলেটার সামনে পড়ে নষ্ট হয়ে গেল। ছেলেটাকে মনে মনে আচ্ছামতো বকাঝকা করতে করতে রেডি হতে লাগল অভনি। প্রথম মাসেই অফিস কামাই দেয়া ঠিক হবে না বলেই মনে হলো অভনির, তাই কাটা পানি এই কালো রঙের সুতি কাপড় পরে চুলগুলো বিনুনি করে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্য। সকালে ঘুম থেকে উঠেই পিকুর সাথে কথা বলতে ছিল নীল। পিকুর সাথে কথা বলতে খুব ভালোই লাগে তার। নীল যা বলে পুনরায় সেই ধ্বনিগুলোই উচ্চারণ করে পিকু। কিন্তু আজ বারবার নীলের কথার সাথেও অনি অনি করছে, যেই শব্দটা বড্ড ভাবাচ্ছে নীলকে। ছোটখাটো বিষয়গুলোকে খুব মনোযোগ দিয়ে ভাবাটাই নীলের স্বভাব।
কিছুক্ষণ ভাবার পর তার মনে হল, আচ্ছা পিকু অভনীকে অনি অনি বলছে না তো? পোষা পাখি বলতেই পারে, হয়তো মিস করছে তার মালিককে। মানুষরা ভালোবাসার মূল্য দিতে না পারলেও পশু পাখি ঠিকই দেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে পিকুকে রেখে অফিসে যাওয়ার জন্য রেডি হতে নিল সে। আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লাস থাকায় অফিসে যেত না সে। কিন্তু পিকু অভনীকে খুব বেশি মিস করছে বলেই মনে হল তার। তাই পিকুকে নিয়ে অফিসেই যাবে আজ। কাটা পানিয়ে খুব কষ্ট করেই নিজের কেবিনে এসে বসল অভনী। প্রথম প্রথম ব্যথা কম হলেও আস্তে আস্তে যেন ব্যথা বাড়ছে। সকালটা ভালো গেলেও এখন মন ভালো নেই অভনীর। মাথা নিচু করে বসে আছে সে। কিছুক্ষণ পরেই কেউ এসে ডেকে উঠল, হেই অ্যাটিটিউড গার্ল। অভনীর আর বুঝতে বাকি রইল না যে এটা নির্ঝয়। এখন তার নিজের চুলগুলোই নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। আজকেই কেন এই প্যারাটা কেউ আসতে হল? অভনী বিরক্ত মাখা মুখ নিয়ে বলে উঠল, ভাইয়া আপনি এখানে? অভনীর মুখে ভাইয়া ডাকটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না নির্ঝয়। তবুও নিজেকে সামলে নিয়ে বলে উঠল, হুম অ্যাটিটিউড গার্লটাকে খুব মিস করছিলাম। অনেক দিন যাবৎ দেখা হয় না। নীল বলেছিল তুমি এই অফিসে কাজ করো, তাই চলে এলাম। বিটিডব্লিউ আমাকে ভাইয়া বলবা না। কেন ভাইয়া? আমি কি ভুল কিছু বলেছি ভাইয়া? আসলে ভাইয়া আপনি তো আমার ভাইয়াই হন, তাই না? ভাইয়া আমাকে কেন মিস করছিলেন ভাইয়া? আমি আপনার ছোট বোনের মতো, তাই না ভাইয়া? অভনীর মুখে এমন একবার ভাইয়া শুনতে একদমই ভালো লাগছে না নির্ঝয়ের। ওর মনে হচ্ছে আমি কেন ওকে বোন ভাবতে যাব? এই মেয়ে কি কিছুই বুঝে না? নির্ঝয় বুঝতে পারছে এখন যা কথাই বলুক মা কেন ভাইয়া ভাইয়াই বলবে, এই মেয়ে তাই আসছি বলে আপাতত কেটে পড়ল সেখান থেকে। নীলের কেবিনে গিয়ে নীলের জন্য অপেক্ষা করতে লাগল। নির্ঝয় চলে যাওয়াতে অভনী খিলখিল করে হেসে উঠল। কাউকে বোরিং লাগলে সে যেটা না চায় সেটাই বারবার করলে এমনভাবেই উদাও হয়ে যায় বলেই মনে হয় অভনীর। পিকুকে নিয়ে প্রথমেই অভনীর কেবিনে ঢুকে ওকে এভাবে খিলখিল করে হাসতে দেখে অবাক হল নীল। অবাক হলেও আবারও হারিয়ে গেল অভনীর মায়াবী হাসিতে। অভনী হাসতে হাসতে যখন দরজার দিকে তাকালো দেখল নীল দাঁড়িয়ে আছে। আরে আরে হিরো সাহেব আসুন আসুন, ভিতরে আসুন, দাঁড়িয়ে আছেন কেন? অভনীর কথায় নীল ভিতরে ঢুকল। ভিতরে ঢুকেই অবনীকে বলল, অনি চোখ বন্ধ করো তো। নীলের কথায় অভনী অবাক হয়ে গেল। নামটা শুনে চমকে উঠল সে। ও কি শুনতে ভুল করল নাকি হিরো হাসেব পিকুর কাছে শুনেছে এই নাম? কি হলো, চোখ বন্ধ করতে বললাম না? ধমক দিয়ে অভনী সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। পিকুর অনি অনি ডাকে দুম করে চোখ মেলে তাকালো সে। সামনে পিকুকে দেখে তার খুশি যেন আর ধরে না। হেই পিকু পিকু পিকু, কেমন আছিস তুই? নিশ্চয়ই হিরো সাহেবের কাছে খুব ভালো আছিস তুই। জানিস হিরো সাহেব না খুব ভালো, তোকে খুব ভালো রাখবে, ভালো ভালো খাবার দিবে। তুই কিন্তু সব কথা শুনবি ওনার। অভনীর যে পা কেটে গেছে সেদিকে অভনীর কোনো খেয়ালই নেই। লাফানোর ফলে আবারও রক্ত পড়ে কাপড় ভিজে ফ্লোরে পড়তে লাগল। অভনীর খেয়াল না থাকলেও নীল নীল ফ্লোরে রক্ত আর কাপড় দিয়ে অভনীর পা বাঁধা দেখে চমকে উঠল। অভনী, তোমার পা কাটা, সেদিকে কি তোমার কোনো খেয়ালই নেই? দেখো তো রক্ত পড়ে ফ্লোর ভরে যাচ্ছে, তাড়াতাড়ি চেয়ারে বসো, ধমক দিয়ে। নীলের কথায় অভনী চমকে উঠল। ও তো শাড়ি পা পর্যন্ত ডেকে পড়েছে যেন কেউ দেখতে না পায় ওর পা কাটা। অভনী নিচের দিকে তাকিয়ে দেখল ফ্লোরে রক্ত লেগে আছে।
নীল অভনির হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিল। রুমিকে কল দিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসতে বলে দিয়েছে নীল। প্রায় সাথে সাথেই রুমি ফার্স্ট এইড বক্স নিয়ে অভনির কেবিনে হাজির। কি হয়েছে স্যার? এনি প্রবলেম? রুমি, অভনির পা কেটে গেছে। তুমি যাও নিজের কাজ করো, আমি দেখছি। নীলের কথায় রুমি একটু অবাক হলেও রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে গেল। নড়াচড়া করবে তো একটা আছাড় মেরে সব হাড়গোড় ভেঙ্গে দিব, বেয়াদব মেয়ে। নীল। নীলের এমন রাগ দেখে অভনি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সবার সামনে রাগী হলেও অভনির সামনে আগে কখনো রাগ দেখায়নি নীল। অভনির প্রায় কান্না করে দেবার দশা। কাদো কাদো মুখ করে মুখে এক আঙ্গুল দিয়ে আরেক হাতে পিকুকে নিয়ে চুপ করে বসে আছে সে। নীল পরম যত্নে নিচে হাঁটু গেড়ে বসে অভনির কাটা পা নিজের হাঁটুর উপর রেখে কাপড়টা খুলে ব্যান্ডেজ করে দিতে লাগল, আর একটু পর পর অভনির দিকে রাগী চোখে তাকাতে লাগল। অভনি চুপটি করে বাচ্চাদের মতো মুখে আঙ্গুল দিয়ে একনজরে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা সুদর্শন পুরুষটার দিকে, আর ভাবছে, এতটা কেয়ার তো আমায় মাহিন ও করত নাহিটো সাহেব, তাহলে আপনি কেন করছেন? আজ আমার পিকুর জন্য মন খারাপ ছিল আর অমনি আপনি পিকুকে আমার কাছে নিয়ে আসলেন। আচ্ছা হিরো সাহেব, আপনি কি আমার মনের কথা পড়তে পারেন? আমার অন্য সব ছেলে কাছে আসলে কথা বলতে চাইলে বিরক্ত লাগলেও আপনার সাথে কথা বলতে বিরক্ত লাগে না কেন? মনে মনে প্রশ্ন রইল, মনে মনেই উত্তরটা দিয়ে দিবেন প্লিজ হিরো সাহেব। মনে মনে প্রশ্নের উত্তর দেবার কথা বলে নিজে নিজেই ফিক করে হেসে উঠল অভনি। অভনির হাসি দেখে নীল রাগী চোখে তাকাতেই আবারও মুখে আঙ্গুল দিয়ে চুপ করে গেল সে। অভনি এমন হঠাৎ হঠাৎ ফিক করে হেসে উঠে আবার কখনো কখনো একা একাই হাসে কেন তা মাথায় ঢুকছে না নীলের। এই মেয়েটার সাথে আবার জিন ভূত নেই তো? রুমের মধ্যে পায়চারি করছে অভনি। আজ 2 দিন যাবৎ বাসা থেকে না বেরিয়ে হাঁপিয়ে গেছে সে। ছাদে যেতেও ভয় লাগে, তার যদি লোকটা নিচে থেকে দেখে নেয় ও ছাদে, তাহলে তো আবারও চর বসিয়ে দিবে গালে। চরের কথা ভাবতেই গালে হাত দিয়ে খাটে বসে পড়ল অভনি। রাগ হচ্ছে অভনির, প্রচণ্ড পরিমাণে রাগ সেদিনের ছাদের ওই ছেলেটার উপর। ওই ছেলেটার জন্যই তো এত কিছু হলো। সেদিন পায়ে ব্যান্ডেজ করে তখনই অভনিকে বাসায় নামিয়ে দিয়ে গেছে নীল, আর রাগী সুরে বলে গেছে, 4 দিন যেন বাসা থেকে বের হবে না একদম, অফিস 4 দিন বন্ধ। যদি বের হয়েছ আমি কোনোভাবে দেখতে পারি তাহলে একটা হাড়গোড় ও ঠিক থাকবে না, মাইন্ডেড। পিকুকে তোমার কাছে রাখো, 4 দিন পর আমি নিয়ে নিব আবার। এটা বলেই হনহন করে চলে গেল নীল, আর অভনি নীলের এমন রাগী লুক দেখে সাথে সাথেই ভিতরে চলে গেল। কিন্তু ভিতরে গিয়েও বাঁধল বিপউই মায়ের একগাদা প্রশ্নের জবাব দিতে না পেরে যখন বলল পা কেটে গেছে, তখন আরও একগাধা বকা শুনতে হলো তাকে। ঈশ্বর, আজকে সকালটা ভালো দেখে ভেবেছিল সারাদিন ভালো কাটবে, কিন্তু আজ সারাটা দিন শুধু বিরক্তি আর বিরক্তি। সেদিন সারাদিন পিকুর সাথে কথা বলে কাটালেও পরের দিন মাকে বাজার করতে যেতে দেখে বাধা দেয় অভনি। মাকে বুঝিয়ে সুজিয়ে বাজারে গেলেও ভালো করে হাঁটতে পারছে না সে। রিকশা ভাড়ার জন্য টাকা আনলেও ওই টাকা দিয়ে বোনের জন্য কিছু নিয়ে যাবে ভেবেই কাটা পা নিয়ে হেঁটে হেঁটে গেল। কিন্তু আসার সময় বাসার সামনে নীলকে রাগী চোখে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অভনির প্রাণ পাখি যায় যায় অবস্থা। নীলকে এমনভাবে সামনে আসতে দেখে অভনি চোখ বন্ধ করে বিড়বিড় করে বলতে লাগল, ভূত আমার পুতো পেতনি, আমার জি আল্লাহ আমার সাথে আছে, হিরো সাহেব করবে আমার কি? ভূত আমার পুতো পেতনি, আমার জি আল্লাহ আমার সাথে আছে, হিরো সাহেব করবে আমার কি? হে আল্লাহ, এবারের মতো এই লক্ষ্মী বাচ্চা মেয়েটাকে এই রাগী লোকটার হাত থেকে বাঁচিয়ে দাও। যেমনভাবে আসছে মনে হচ্ছে এখনই আমায় কুপিয়ে কিমা বানিয়ে ফেলবে। আল্লাহ, আমি এখনো আমার নাতি পুতির মুখ দেখিনি, এখনই আমি মরতে চাই না।
অভনি বিড়বিড় করে বলতে বলতেই নীল এসে ধুরুম করে একটা চর বসিয়ে দিল গালে। এমন অবস্থায় অভনি চোখ বড় বড় করে তাকিয়ে চারপাশটাতে একবার চোখ বুলিয়ে নিল। না, চারপাশে তত বেশি মানুষ নেই, তবে যারা আছে তারাই ডেব ডেব করে তাকিয়ে আছে। অভনি কাদো কাদো হয়ে গালে হাত দিয়ে বলতে লাগল, আপনি আমায় মারলেন কেন? মারব না তো তোমাকে সাজিয়ে রাখব? তোমাকে বলেছিলাম না 4 দিন বাসা থেকে বের হবে না? আমার কথার অবাধ্য হবার পরিণতি কি হয় তা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। কাটা পানিয়ে বাজারে গেলে একবার ইনফেকশন হোক পড়ে পা কেটে ফেলে দিলে সারা জীবন আতরা হয়ে বসে থাকবে, তোমার মা আর বোনকে দেখা লাগবে না, তাই তো? ধমক দিয়ে অভনি বেচারি পা কেটে ফেলার কথা শুনে ভ্যাহহ করে কেঁদে উঠল। নীলকে বলল, আপনি জীবনেও বউ পাবেন না, সারা জীবন বিধবা হয়ে থাকতে হবে আপনার। একটা অবলা বাচ্চা মেয়েকে আপনি সবার সামনে চর মারলেন। হুহ। এটা বলেই হনহন করে ভিতরে চলে গেল সে। অভনির কান্না দেখা নীলের বুকটাও মোচড় দিয়ে উঠল, তার এখন নিজের উপর নিজের রাগ লাগছে। কেন মারতে গেল সে অভনিকে? কেন নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না? কি হয় অভনি যার জন্য এত দূর থেকে ছোটে এসেছে একবার দেখতে? এসব ভাবতে ভাবতে নিজের চুলগুলোই নিজের ছিঁড়তে ইচ্ছে করছে নীলের। তবে অভনির বিড়বিড় করে বলা কথাগুলো আর শেষের কথাগুলো মনে হতেই খুব হাসি পাচ্ছে নীলের। নাহার পায়চারি করা যাবে না, একটু ছাদ থেকে ঘুরে আসতেই হবে। দরকার পড়লে ছাদের সাইডে যাব না, একদম 10 হাত করে দূরে থাকব, তবু একটু বাইরের সুন্দর পরিবেশটা দেখে আসি। পিকুকে নিয়ে ছাদে চলে গেল অভনি। ছাদে গিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিল অভনি। ঈষৎ 2 দিন রুমে থেকেই নিজেকে কেমন বন্দি বন্দি লাগছিল, আর এখন নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে তার। পিকুকে নিয়ে ছাদের মাঝখান থেকে একটু দূরে লাগানো গোলাপ গাছটার কাছে গেল অভনি। একটা গোলাপে হাত রেখে বলতে লাগল, পিকু, এই ফুলটার নাম কি জানিস? লাল গোলাপ। বল বল, কি ফুল এটা? পিকু কিছু বলার আগেই পিছন থেকে একজন বলে উঠল, এ কি জালমরিচ, ঠিক বলেছিলাম তো আপনি আমার ফুল গাছ থেকে ফুল চুরি করছেন। ভাগ্যিস এখন এসেছিলাম, না হলে তো পিকাচো চুন্নিটা আমার গাছের সব ফুল চুরি করে নিয়ে যেত। অভনির এখন নিজের মাথায় নিজে ইট দিয়ে ভারী মারতে ইচ্ছে করছে। ও যখন ছাদে আসবে তখনই কি এই ছেলেটার ছাদে আসতে হয়? শুনুন, আমি চুন্নি নই, আপনি চোর। শুধু মায়ে আপনার জন্য আমার পাকেটে রুমে বন্দী হয়ে থাকতে হচ্ছে আপনার। আপনি আর ওই রাক্ষসটা দুটোই এক। আমার তো ইচ্ছে করছে এখন আপনাকে চাইনিজ কুড়াল দিয়ে কুচি কুচি করে কেটে ফেলি। রেগে, ও তাই নাকি? বাহ বাহ, জাল মরিচ দেখি বোম্বাই মরিচ হয়ে যাচ্ছে। তো জাল মরিচ কি যেন করবেন বলছিলেন? চাইনিজ কুড়াল দিয়ে কুচি কুচি, তাইতে? তো আপনার চাইনিজ কুড়ালটা কি নিয়ে এসেছেন নাকি আমি নিয়ে আসব বলুন তো? সামনে এগুতে এগুতে অভনি আসতে আসতে পিছনে পিছাতে লাগল আর ছেলেটার সামনে। অভনি বলে উঠল, দেখুন, একদম সামনে আসবেন না, বলে দিলাম আমি কিন্তু চিৎকার করব। অভনির কথা শুনে ছেলেটি হাসতে লাগল আর বলল, তো মিস জালমরিচ, চিৎকার করেন না, না করছে কে? করেন করেন, চিৎকার করেন। অভনি বেচারির ভয়ে মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। ছেলেটা গিয়ে পকেট থেকে একটা চাবি বের করে ছাদের দরজায় তালা লাগিয়ে দিল। অভনি এবার আরো বেশি ভয় পেতে লাগল। ছেলেটি তালা লাগিয়ে দিয়ে ছাদের একপাশে থাকা দোলনাতে গিয়ে বসে পড়ল। অন্যদিকে পিকু ছেলেটার মুখ থেকে জালমরিচ শুনে তোতাপাখির মতো বারবার যায় মরিচ করতে লাগল।
অভনীর ইচ্ছে করছে পিকুকে হাত থেকে ফেলে দিতে, কিন্তু এটা অন্যের আমানত মনে হতেই আর এমনটা করা হলো না। অগত্যা পিকুকে হাতে নিয়েই ছেলেটার সামনে গিয়ে বলতে লাগল, এই 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 আপনি তালা লাগালেন কেন? তালা লাগিয়ে কি বুঝাতে চাচ্ছেন আপনি এই বাড়ির মালিক? শুনুন, আপনি মালিক হন আর যাই হন, আমি আপনাকে ভয় পাই না। ওহ, লাইক সিরিয়াসলি? তাই বুঝি আপনি আমার সামনে আসলে কাপাকাপি করার প্রতিযোগিতায় নামেন? BTW, আমার নাম শাফিন। আগেই বলেছি আমার অত মায়া নেই, তাই তাড়াতাড়ি আমার গাছের ফুল চুরি করতে চাওয়ার অপরাধে 20 বার কান ধরে উঠবস করুন তো কুইকলি। যত লেট করবেন তত আমার সাথে একা একা ছাদে থাকতে হবে। ভেবে দেখুন, আমি এমনিতেই ভালো না, তার উপর আবার ছেলে। চোখ টিপ দিয়ে অভনীর এখন ইচ্ছে করছে ছাদ থেকে ঝাঁপ দিতে। কেন যে ছাদে আসতে গেল? এখন এরকম একটা অজানা খবিশ ছেলের সামনে কান ধরে উঠবস করতে হবে? হে আল্লাহ, দড়ি ফালাও, আমি উপরে উঠে যাই। অভনী ভয় পেলেও নিজের ভয়টাকে চেপে রেখে রাগটাকে ভাসিয়ে তুলে বলতে লাগল, শুনুন, আপনি শাফিন হন আর যেই হন না কেন, এখনই তালা খুলুন, আমি আপনার সামনে কান ধরে উঠবস করব না। অভনীর কথায় শাফিন আবারও এগিয়ে আসতে লাগল আর অভনী ভয় পেয়ে সাথে সাথে কান ধরে উঠবস করতে লাগল। যা দেখে শাফিন হেসে উঠল। অভনী মনে মনে ছেলেটাকে এক বস্তা বকাবকি করতে করতে 20 বার কান ধরে উঠবস করল। এবার আমায় যেতে দিন, রাগী গলায় শাফিন দরজা খুলে দিলে অভনী তাড়াহুড়ো করে পিকুকে নিয়ে চলে গেল। অভনী চলে যেতেই শাফিন জুড়ে জুড়ে হাসতে লাগল আর বলতে লাগল, 3 দিন দেখা না দিয়ে আমাকে যে কষ্ট দিয়েছ, তোমাকে আমি কষ্ট না দেই কিভাবে জালমরিচ? মনে রেখো, আমি তোমার ভিলেন লাভার। আজ 4 দিন পর অফিসে যাওয়ার জন্য বের হয়েই একটা জটকা খেলো অভনী। বাসার একটু সামনেই সেদিনের নদীর পাড়ের ছেলেগুলো আর বাসের ছেলেগুলো একসাথে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে থাকলে হতো, কিন্তু ওদেরকে দেখে মনে হচ্ছে কেউ ওদের বল বানিয়ে ফুটবল আর ক্রিকেট খেলেছে। অভনী আরেকটু সামনে যেতেই সবগুলো ছেলে ওর সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগল, আপু সরি, প্লিজ আমাদের মাফ করে দিন। আমরা আর কখনো আপনার দিকে চোখ তুলে তাকাব না। ছেলেগুলোর কথায় অভনী আরো বড় একটা জটকা খেল। সেদিনের ছেলেগুলো ও তো ঠিক এমনভাবেই এসে মাফ চেয়েছিল। অভনীর মনে মনে হাজারো প্রশ্ন ঘোরপাক খাচ্ছে, আচ্ছা আমাকে আবার কেউ ফলো করে না তো? কিন্তু বাসের ছেলেগুলো নদীর পাড়ের ছেলেগুলোকে তো হিরো সাহেব দেখেছিল, তাহলে কি হিরো সাহেব ওদের? না না, এইসব কি ভাবছি আমি, হিরো সাহেব কেন আমার জন্য এমন করবে? কিন্তু তাহলে কে? অভনী ছেলেগুলোকে প্রশ্ন করল, তোমাদের কে পাঠিয়েছে আমার কাছে মাফ চাইতে? বলো, না হলে মাফ করব না। শহরের সবথেকে বড় মাফিয়া বস, এর থেকে বেশি কিছু বলতে পারবো না আমরা। প্লিজ আপু, মাফ করে দিন আমাদের, একজন ছেলে। অভনী বুঝতে পারছে ওদেরকে বারবার জিজ্ঞাসা করলেও বলবে না, কিন্তু ওর মনে খটকা লেগেই থাকল। অভনী ছেলেগুলো যেন আর কোনো মেয়ের সাথে এমন না করে তার প্রমিস করিয়ে চলে গেল মাথায় প্রশ্নের জট পাকিয়ে। ছেলেগুলো প্রমিস করলেও ওদের প্রমিসের কোনোই দাম নেই। একলা একটা মেয়ে দেখলে হয়তো আবারও এদের পশুত্ব জেগে উঠবে। অভনী প্রশ্নের জটলা পাকিয়ে ভাবতে ভাবতে অফিসে গিয়ে পৌঁছাল। প্রথমেই নীলের কেবিনে গেল। নীলকে প্রশ্ন করতে হবে তার, কিন্তু নীল এখনো অফিসে আসেনি, তাই নিজের কেবিনে গিয়ে অপেক্ষা করতে লাগল সে। বেশ কিছুক্ষণ পর অভনীর ডাক পড়ল নীলের কেবিনে। অভনী সাথে সাথেই গিয়ে জিজ্ঞেস করতে লাগল, আপনি ওই ছেলেগুলোকে মেরেছেন তাই না হিরো সাহেব? কোনো ছেলে? ওই যে নদীর পাড়ের আবার বাসের যেই ছেলেগুলোকে আপনায় দেখিয়েছিলাম। নিজেকে এত স্পেশাল কেন ভাবেন মিস অভনী? আমার এত এত কাজ রেখে আমি যাব ওদের মারতে?
এটা আপনার মাথায় আসলো কিভাবে? আর কারো কেবিনের ঢোকার আগে যে নক করে আসতে হয় জানেন না? কথা ঘুরিয়ে অভনীর এবারও নিজের প্রতি নিজের রাগ হতে লাগল। সত্যিই তো উনি কেন মারতে যাবে ওদের? অভনী একটা দীর্ঘশ্বাস ফেলে বাহিরে গিয়ে আবারও নক করে ভিতরে ঢুকল। আজ শুক্রবার হওয়ার অফিস বন্ধ অভনীর, আরিহার স্কুল প্রাইভেটও বন্ধ, তাই সবাই মিলে একসাথে বের হল সংসারের কিছু জিনিস কেনার জন্য। শপিং করে ফেরার সময় গাড়ি থেকে নেমে দেখল একটা মধ্যবয়স্ক পুরুষ একজন বৃদ্ধ মহিলাকে টেনে অন্য গাড়িতে তুলছে। অভনীর মা সেটা দেখে নিজেকে আটকাতে পারল না, চলে গেল পুরুষটির কাছে। মায়ের সাথে সাথে অভনী আর আরিহাও গেল। আপনি ওনাকে এভাবে টানছেন কেন? বুড়ো মানুষ হাতে ব্যথা পাবে তো, তাছাড়া উনি যেতে চাচ্ছেন না যখন ওনাক কোথায় নিয়ে যাচ্ছেন? উনি কে হয় আপনার? সাহেরা। ওই আপনি কে যে আপনাকে বলতে যাব? সরেন সামনে থেকে, ঝামেলা মিটাতে দেন। লোকটি এমনভাবে আপনি ওনাকে নিয়ে যেতে পারেন না। জনগণের মার খেয়েছেন কখনো? নাকি খেতে ইচ্ছে করছে? সাহেরা। না মা, ওরে কিছু কইরো না। আমি ওর মা হই মা। কিন্তু আমি আই যোগো ঝামেলা। আমারে বৃদ্ধাশ্রম লইয়া যাইতাছে। আমি কইছি আমারে তগ লগে থাকতে দে, দুবেলা দুমুঠ ভাত দিলেই হইব, কিন্তু তবু আমারে লইয়া যাইতাছে। বউ কয় আমি জ্বালাই। তুমি আমার পোলারে কও না মা, আমি ওগো রো জ্বালামু না, তবুও যেন আমারে না দিয়া আইয়ে। বৃদ্ধা। দেখেছেন আপনি, এই হচ্ছে মা। আপনাকে জনগণের হাতে মার খাওয়ার কথা শুনে এখনো আপনার কথাই বলছে। মা বাবারা কিডনি বিক্রি করে আপনাদের লেখাপড়া করাতে পারলেও আপনাদের বিশাল বড় বাড়িতে মায়ের একটুও জায়গা হয় না। যেই মা ছাড়া ছোটবেলা ঘুমুতে পারতেন না, সেই মাকেই আজ আপনার ঝামেলা মনে হচ্ছে। যেই মা আপনার একটু শরীর খারাপ হলে সারারাত জেগে আপনার সেবা করে আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করেছে, সেই মা আজ আপনার কাছে বোঝা। এখন তো আপনি বড় হয়ে গেছেন, মাকে আর কি দরকার, তাই তো দূরে রেখে আসতে যাচ্ছেন। শুনুন, যেই পুরুষ নিজের বউয়ের জন্য মাকে কষ্ট পেতে দেয় না, আবার মায়ের জন্য বউকে কষ্ট পেতে দেয় না, সেই হচ্ছে আসল পুরুষ। আপনার মা এখন থেকে আমার মা। উনি আমাদের সাথে থাকবে, তবুও বৃদ্ধাশ্রম না। আপনি যেমন মাঝে মাঝে দেখতে যেতেন, ঠিক তেমনি আমাদের বাসায় গিয়ে বাহিরে থেকে দেখে চলে আসবেন। আজ আমার নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে যে আমার আপনার মতো কোনো ছেলে নেই। আমার মেয়েকে নিয়ে আমার প্রাউড ফিল হচ্ছে। কিরে মা, তুই পারবি না আমাদের সাথে ওনার খরচ চালাতে? অভনী কে? অভনী মায়ের থেকে একটু দূরে গিয়ে এক হাত উঁচু করে মাকে স্যালুট জানিয়ে বলল, মা গো, যার তোমার মতো একজন মা আছে সে কিভাবে পারবে না বলো? আমি পারবো মা। আজ থেকে উনি আমার নানুর মতো হয়ে থাকবে। আমরা গরিব হতে পারি, কিন্তু মনুষ্যত্বহীন নয়। চলবে।